আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি ২১ রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আমরা আজ একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা করোনার এই দুঃসময়ে করোনা নিয়ে এতদিন আলোচনা করতাম। আজ আমরা দৃষ্টি দিতে চাই স্বাধীনতার ঐতিহাসিক স্থান সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এই স্থানটি থেকেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই স্থানেই পাকিস্তানি সৈন্যরা তাদের পরাজয় স্বীকার করে সেখানে অস্ত্র সমর্পণ করেছিল। ঐতিহাসিক এই স্থানটি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করছি। এই 50 বছরেও ঐতিহাসিক এই স্থানটি আমরা সংরক্ষণ করতে পারিনি সেভাবে। সে উদ্যোগটি আজকের সরকার, স্বাধীনতা সপক্ষ সরকার, সে উদ্যোগটি নিয়েছে। আমরা একটু দৃষ্টি দিতে চাই যে এটি বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু গাছ কাটা পড়েছে এবং সে ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ব্যাখ্যাও পেয়েছি যে আন্তর্জাতিক মানের একটি স্মৃতিস্তম্ভ করার জন্য সেখানে উন্নয়ন কাজ চলছে, সেই কারণে গাছ কাটা পড়েছে। আমরা আজই লক্ষ্য করলাম যে একটি অভিযোগ করা হয়েছে হাইকোর্টে। সেই অভিযোগটি করেছেন হাইকোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি গাছ কাটা বন্ধে আদালত অবমাননার একটি অভিযোগ এনেছেন এবং আরও কিছু আন্দোলনও হচ্ছে। আমরা আসলে এই সব বিষয় নিয়ে আজ আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, গাছ কাটা বিতর্ক। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবুর নাসরিন, তিনি পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের। মফিদুল হক, আপনাকে স্বাগত জানাই। আমি আলোচনাটা শুরু করতে চাই স্টুডিও থেকে জনাব দেলোয়ার হোসেনকে দিয়ে। জনাব দেলোয়ার হোসেন, নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন, আপনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের যে লক্ষ্য সেটি হচ্ছে যে পরিবেশকে সংরক্ষণ করার ক্ষেত্রে আওয়ামী লীগ সবসময় গুরুত্ব দেয়। সেই জায়গাটি থেকে আজকে যে বিতর্কটি উঠেছে সেখানে আপনার একটু বক্তব্য জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একুশে টেলিভিশনের সকল দর্শক শ্রোতাদের। একটি জনগুরুত্ব সম্পন্ন এবং বাংলাদেশের একটি ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন স্থান নিয়ে আপনারা আলোচনার সূত্রপাত করছেন, এই কারণে আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমত আওয়ামী লীগের অবস্থান আমরা ব্যাখ্যা করি এভাবে যে আওয়ামী লীগ পরিবেশ সংরক্ষণ করে অর্থনৈতিক উন্নয়ন করতে চায়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে টার্গেট, সেই টার্গেট রক্ষা করার জন্য সেখানে রয়েছে পরিবেশ সম্মত উপায়ে আমরা অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব, পরিবেশকে বিঘ্নিত করে নয়। সরকারেরও অবস্থান অথবা স্ট্যান্ড একই পর্যায়ের, যে আমরা মানুষের প্রয়োজনে, আমাদেরকে অর্থনৈতিক উন্নয়নের জন্য, মানুষের কর্মসংস্থানের জন্য আমাদেরকে এগুতে হবে। সেই ক্ষেত্রে পরিবেশকে সংরক্ষণ করে, প্রকৃতির উপর নির্দয় আচরণ না করে আমরা আমাদের এই টার্গেটে এগিয়ে যাব। যেই জায়গাটির কথা নিয়ে হচ্ছে, সেই কথাটির ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, সেটি হচ্ছে জাতির বৃহত্তর স্বার্থে কখনো কখনো ক্ষুদ্র স্বার্থ স্যাক্রিফাইস করতে হয়। এইরকমই একটি জায়গা। আমরা জানি যে আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের রমনা, এই যে জায়গাটি, এই জায়গাটি ঢাকা শহরে এমনিতেই গাছপালা, কারণ সবুজে ঘেরা অঞ্চল, গাছপালার অভাব রয়েছে। 2.5 কোটি মানুষের নিঃশ্বাসের জায়গা এটু। এখানে আওয়ামী লীগের কোনো দ্বিমত আমরা করি না। এখান থেকে ঢাকা শহরের মানুষের অক্সিজেনের সরবরাহ একটা ঘাটতি পূরণ করে, সে বিষয়ে আমরা একমত। আমরা মানুষের সাথে, বাংলাদেশের মানুষের যে পরিবেশ চিন্তা, সেই পরিবেশ চিন্তা থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন নয়। আওয়ামী লীগ তাদের থেকে এক ধাপ এগিয়ে চিন্তা করে। হয়তো তর্কের জন্য তর্ক অনেকে করছেন, তার প্রমাণ একটি আমি ছোট করে দিতে চাই, সেটি হলো ধানমন্ডির যে লেক, সেই লেককে জীবন্ত সত্তায় রূপান্তর করেছে আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। তাহলে আমরা বলছিলাম যে শুরুতেই যে বড় স্বার্থের জন্য কখনো কখনো
ক্ষুদ্র স্বার্থকে স্যাক্রিফাইস করতে হয়। আপাতত মনে হচ্ছে যে সহৃদয় উদ্যানে বৃক্ষ নিধন করে আমরা কিন্তু আগেই স্বীকার করে নিলাম যে এটির অপরিহার্যতা রয়েছে। এই সহৃদয় উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং রমনা, এটি 2.5 কোটি জনগোষ্ঠীর ফুসফুস হিসাবে অন্য বিজ্ঞানীরা অথবা পরিবেশবিদরা যেভাবে আখ্যায়িত করেন, আমরা একইভাবে আখ্যায়িত করি। আর এখানে আমরা তাদের সাথে সহমত ব্যক্ত করি। আর এটা একটা স্বার্থ অবশ্যই মানুষের জন্য, ঢাকাবাসীর জন্য। আর সোহরাওয়ার্দী উদ্যানের যে ঐতিহাসিক গুরুত্ব, সেটি হচ্ছে জাতির জন্য। এই সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রাকৃতিক যে ফুসফুস হিসেবে আমরা কেন্দ্র করে আমরা যেই কথা বলি যে পরিবেশের যেই ব্যাপারটি, এটি ঢাকা শহরের জন্য। আর সোহরাওয়ার্দী উদ্যানের গুরুত্ব হচ্ছে বাংলাদেশের জন্য। তাহলে এই স্বার্থটি আরও বড়, যেটি হচ্ছে এটি বৃহৎ আকারে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। সরকার কাজ করছে, আওয়ামী লীগ সরকার কাজ করছে। যে সেটির একটি সাক্ষী আমরা রেখেছি হাতিরঝিল এবং ধানমন্ডি লেক। বাংলাদেশের মানুষকে আওয়ামী লীগ সরকারের উপরে আস্থা রাখার জন্য আমরা এই কথাটা বলছি। যে বৃহত্তর স্বার্থ কি, যে এই যে সোহরাওয়ার্দী উদ্যান, তার ঐতিহাসিক গুরুত্ব বাংলাদেশের তো রয়েছে, সারা বিশ্বের কাছে পরিচিত। আপনি উপস্থাপনায় বলেছেন যে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে, এই উদ্যানের স্বাধীনতা সংগ্রামের পূর্বের যে ইতিহাস, সেটি হচ্ছে এই উদ্যান তো ঘোড়দৌড়ের মাঠ ছিল। সেই সময় কেউ এটি নিয়ে কথা বলেননি। জাতির জন্য কি প্রথম চিন্তা করেছেন এটি উদ্যান করা দরকার? তার ঘোষণা 1972 সালের 16 জুলাই নিজ হাতে নারকেলের চারা রোপণ করে এই উদ্যানের কার্যক্রম শুরু করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে 7ই মার্চের ভাষণ, যা পৃথিবী বিখ্যাত ভাষণ, ইউনেস্কো স্বীকৃত ভাষণ, সেই ভাষণটি এই সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেখেছিলেন। এটি কিন্তু শেষ নয়। আমাদের মুক্তি সংগ্রামের পরে স্বাধীনতার পাকিস্তানি সৈনিকরা, পাকিস্তানি বাহিনী, দখলদার বাহিনী যখন আত্মসমর্পণ করলো, সেই দলিলও কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানেই স্বাক্ষরিত হয়েছে। এই ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি 1400 সাল, যেটি বিএনপি জামাত করতে দিতে চায়নি, এটি হিন্দুদের সংস্কৃতি অথবা রবীন্দ্রনাথের সংস্কৃতি বলে বলেছিল, সেটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সংস্কৃত কর্মীদের নেতৃত্বে কেন হয়েছে। এবং রাজাকারদের বিরুদ্ধে যে প্রতিবাদ, গোলাম আযমের নাগরিকত্ব থাকবে যাবে, তাদেরকে শাস্তির আওতায় নতুন করে আনা হবে, বঙ্গবন্ধু তো দালাল এনে করে গেছিলেন, জিয়াউর রহমান ছেড়ে দিয়েছিল, আবার হবে কি হবে না, সেই গণ আদালত, এই সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ভূমিকা রয়েছে দেশে বিদেশে। সেই ক্ষেত্রে আমরা পরিবেশের কথা, সরকার যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, সেটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ করে তারপর হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন। কিন্তু আমাদের এই ঐতিহাসিক স্থানটিকে অধিক গুরুত্ব দিতে হবে। পরিবেশকে আস্থায় রেখে জননেত্রী শেখ হাসিনা তো যেখানেই পরিবর্তন করছেন মানুষের জন্য, দেশের জন্য, সেই পরিবর্তনের সাথে সাথে তো পরিবেশও সংরক্ষিত হচ্ছে। এই কারণে জননেত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভার্নারেবল যে কান্ট্রি রয়েছে 20টি কান্ট্রি, তার চেয়ারম্যান। এই কারণে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে পরিবেশের আন্দোলনের নেত্রী। এই কারণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে 3 কোটি বৃক্ষরোপণের ঘোষণা, 1 কোটি বৃক্ষরোপণ করা। যারা আজকে কথা বলছেন পরিবেশের কথা, আমরাও বলি, আমরাও পরিবেশের কর্মী, তারা শুধু বলছেন কিন্তু তাদের কোনো কার্যকর পদক্ষেপ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক গুরুত্ব আপনি তুলে ধরলেন, কিন্তু এটার যে ঐতিহাসিক গুরুত্ব, মুক্তি স্বাধীনতার যে স্মৃতি এখানে রয়েছে, সেই স্মৃতি ধ্বংস করারও চেষ্টা হয়েছে। আপনি জানেন যে শিশু পার্ক নির্মাণ করে এখানে বেশ কয়েক একর জমি। আমরা তো সেই কথাটাই বলতে চাচ্ছি। যখন প্রতিবাদ আসছে, সেটি কি এই পরিকল্পনা নেওয়ার আগে কিন্তু এটি 3rd ফেজ, ফার্স্ট এবং সেকেন্ড ফেজে কিন্তু পরিবেশবিদ, পরিকল্পনাবিদ সকলের সমন্বয়ে কিন্তু এই পরিকল্পনা করা হয়েছে, সেটি বাস্তবায়িত হচ্ছে এখন। কিন্তু পরিবেশের কথা বলে আমাদের প্রশ্ন হচ্ছে সেখানেই। আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ কথা বলেছেন, অনেকের গাত্রদাহ শুরু হয়েছে, কথাটি যথার্থতা রয়েছে। তো এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রথম প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করেছে কে? জিয়াউর রহমান শিশু পার্ক নির্মাণ করে, যে স্থানটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, যেখানে ইন্দিরা মুজিব একসাথে এই মঞ্চে একসাথে উঠেছিলেন, ইন্দিরা মঞ্চ, সেটি নষ্ট করেছেন।
উদ্দেশ্য কী ছিল? নতুন প্রজন্ম যেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে না পারে। এখানে কি শেষ? আমরা কথা বলছি সেই সময় পরিবেশ আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তারা কথা বলেননি, এখানেই কিন্তু শেষ নয়। এই যে আমাদের সংসদ ভবন, যেটি আমাদের হেরিটেজের অংশ, যেখানে কোনো লুই আই কানের যে নকশা। পৃথিবীর বিখ্যাত একটি নকশা, একটি পরিকল্পনা, একটি বাস্তবায়ন, সেখানেও কিন্তু পরিবর্তন করেছেন। সেখানেও যেখানে হাত দেওয়া যায় না সেখানে কিন্তু জিয়াউর রহমানের সমাধিস্থল করেছেন, কবর দিয়েছেন। সেই যেখানে কবর দিয়েছেন সেই জিয়াউর রহমানের চন্দ্রিমদ্দন, যেখানে তাকে একটি বাক্স নিয়ে দাফন করা হয়েছে, সেই বাক্সের মধ্যে আদৌ জিয়াউর রহমানের রাশ ছিল না, কী ছিল সেটা কিন্তু এখনও জাতির কাছে প্রশ্ন সাপেক্ষ। সেখানে যখন বৃক্ষ নিধন করা হয়েছে, জায়গা নিধন করা হয়েছে, সংসদ ভবনের সৌন্দর্য নষ্ট করা হয়েছে, তখন আমরা কাউকে কথা বলতে দেখিনি। তখন পরিবেশ আন্দোলনের কোনো নেতা নেত্রী তারা কোনো কথা বলেননি। এখানে কিন্তু শেষ নয়। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সারা ঢাকা শহরে যে কৃষ্ণচূড়ায়, আপনি ছিলেন না কিন্তু ইতিহাস সাক্ষী, মানুষ সাক্ষী, সারা ঢাকা শহর ধানমন্ডি এরিয়ায় কৃষ্ণচূড়ার লাল রঙে শোভা ছড়াতো, সেটি একের পর এক কর্তন করেছে। তখন পরিবেশ আন্দোলনের কোনো নেতা অথবা নেত্রী আসেননি, কথা বলেননি। জননেত্রী শেখ হাসিনা পরিবেশ সম্মত উপায়ে এই অবকাঠামো নির্মাণ করছেন, বাধা সৃষ্টি করা হচ্ছে। এই বাধাটি কোথার থেকে দেওয়া হচ্ছে? স্বাধীনতার অপশক্তি যারা রয়েছেন, যারা এখানে এই শিশু পার্ক নির্মাণ করেছিলেন, নতুন প্রজন্ম। একটি বক্তব্য আসছে যে হ্যাঁ, নতুন প্রজন্মের, অবশ্যই আমরা এটার সাথে একমত। নতুন প্রজন্ম বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে, স্বাধীনতার যে ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেই সম্পর্কে জানবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা সবাই সেটা চাই। একটি ইস্যু আমি একটু জানতে চাই যে এই যে গাছ, একটি বক্তব্য এসেছে যে কফি শপ করার জন্য এবং ওয়াকওয়ে করার জন্য গাছ নিধন করা হচ্ছে বা গাছ কাটা হয়েছে, এটা নিশ্চয়ই যৌক্তিক নয়। না, কিছু বৃক্ষ, আমি আগেই আপনাকে বলেছি, আবারও বলছি যে জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো ব্যাপারে জাতিকে স্যাক্রিফাইস করতে হয়। এইটুক জাতিকে স্যাক্রিফাইস করতে হবে। এই শরৎদনে যে কয়েকটি বৃক্ষর উপর কর্তন করা হয়েছে, হ্যাঁ কর্তন করা হয়েছে, এটি অস্বীকার আমরা করি না। আমরা পরিবেশ উপকমিটির পক্ষ থেকে আমরা সেই মাঠে গিয়েছিলাম, আমরা দেখেছি কোনো জায়গায় বৃক্ষ কর্তন করা হয়েছে। আমরা চাই না বিনা কারণে কোনো বৃক্ষ নিধন হোক, আমরা চাই না জলভূমি ভরাট করা হোক, আমরা চাই না পাহাড় কর্তন করা হোক, আমরা চাই না পানি দূষিত হোক, আমরা চাই না বাতাস দূষিত হোক। পরিবেশের সবগুলি উপাদানকে যাতে আমরা সংরক্ষণ করতে পারি সেই চেষ্টা আমাদের রয়েছে। পাশাপাশি এই 17 কোটি মানুষকে যে আপনি ইতিহাসে শিক্ষা দিবেন, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, আপনার এই ক্ষুদ্র দেশে তো আপনাকে সেই সুযোগ তৈরি করতে হবে। তাই সেটিকের জন্য হ্যাঁ, দাবি কি আওয়ামী লীগের পক্ষ থেকে? সরকার কি বলছে সেটি হচ্ছে, যদি প্রয়োজন পড়ে এই বৃহত্তর স্বার্থে যদি ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, আমাদের কিছু বৃক্ষ কর্তন করতে হয়েছে, সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অথবা গণপূর্ত মন্ত্রণালয় বলবে। বাট আমরা দলীয়ভাবে, আপনি জানেন আমরা গত বছর 1 কোটি বৃক্ষ জননেত্রী শেখ হাসিনার আহ্বানে রোপণ করেছি। আমরা দরকার এখানে যত পরিমাণ বৃক্ষ ডিমান্ড করবে সরোয়ার্দী উদ্যান, আমরা শত প্রকারের, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শত প্রকারের বৃক্ষরোপণ করেছি গত বছর। আমরা এবছরেও মুজিব শতবর্ষ শেষ হয়নি, এখনও চলছে। তো এই চলমান প্রক্রিয়ায় আমরা এই সরোয়ার্দী উদ্যানে গবেষকরা, পরিবেশবিদরা যত কথা বলেন, যেই বৃক্ষের কথা বলেন, দেশীয় বৃক্ষের কথা বলেন, আমরা এই উদ্যানে জায়গা মেপে যত পরিমাণ বৃক্ষরোপণ করতে হয়, আমি আওয়ামী লীগের পরিবেশ সম্পাদক হিসেবে দায়িত্ব স্বীকার করে বলছি, আমি সেটি করে দেবো। জি, কাউকে কোনো পয়সা দিতে হবে না। আপনার কাছে আসবো, আমরা এরপরে সমাধানের পথটা খুঁজতে চাই। আমরা যেতে চাই মফিদুল হকের কাছে। মফিদুল হক, আপনার কাছে জানতে চাই যে আমি শুরুতেই বলছিলাম একদিকে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ, আরেকদিকে এই স্মৃতি সংরক্ষণ করতে গিয়ে গাছ কাটতে হচ্ছে। সেই জায়গাটিতে আপনি নিশ্চয়ই এতদিন নজর রেখেছেন যে আসলে কি ঘটছে। আমরা মন্ত্রণালয়েও ব্যাখ্যা পেয়েছি যে সেখানে ওয়াকওয়ে, একটি আন্তর্জাতিক মানের যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, সেখানে মানুষের হাঁটার পথ এবং এই যে তাদের বিশ্রামের জন্যে সেখানে ফুড কিওস্কি করা হবে, সেই কারণে কিছু গাছ কাটা পড়েছে এবং আরও কিছু গাছ কাটা পড়বে। নিশ্চয়ই এই গাছ বাঁচিয়েও পরিকল্পনা করা যেত কিনা, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় যে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আর এই আলোচনাটার দুটো দিক, একটা তো জনাব দেলোয়ার হোসেন যেভাবে বললেন, সুন্দরভাবেই বললেন, একটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ বা পরিবেশ বান্ধব একটা দৃষ্টিভঙ্গি আমাদের, আরেকটা হচ্ছে এই
জায়গাটা, যেই ক্ষেত্রটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা একটা ঐতিহাসিক স্থান, এবং এটা কেন ঐতিহাসিক স্থান তারও তিনি ব্যাখ্যা দিয়েছেন। তো এই ব্যাখ্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ঐতিহাসিক স্থানে তাৎপর্য তো আমরা তো বড় তাৎপর্যটা দেখি, কিন্তু আরো অনেক তাৎপর্য কিন্তু এখানে জড়িয়ে আছে ইতিহাসের। যে ঢাকা শহর, তার রেসকোর্স, সেখানে একটা ছোট্ট টিলা ছিল, সেটাও কিন্তু একসময় মিশিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে সেটা খুব বেদনাদায়ক মনে হয়েছে যে ওটা কিন্তু মানে রেসকোর্সের একটা মানে অঙ্গাঙ্গী অংশ ছিল। আর ইতিহাসটা সবসময় আমরা হয়তো মানে অনেক কিছু আমরা মুছে ফেলতে হয় বা কিন্তু ইতিহাসের চিহ্নগুলো কিন্তু থেকে যায়, আর সেগুলো রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ। আর তারপরে তো একটা খুব বড় দিক হচ্ছে যে এইখানেই কিন্তু 1948 সালে জিন্না এসে সেই ভাষণটা দিয়েছিলেন, যে এবং সেই ভাষণের প্রতিবাদও এখান থেকে উত্থিত হয়েছিল। ফলে এটা কিন্তু মানে আরো গভীরে এটার ইতিহাস, যে এই রেসকোর্স ময়দান বাঙালির জাগরণেরও কিন্তু একটা পীঠস্থান। আর তারপরে তো যেই কথাগুলো বলা হলো, সেখানে আরো অনেকগুলো ঘটনা আছে আর কি, যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হিসাবে কিন্তু ঘোষিত হলেন এই ময়দানে, সেটাও কিন্তু একটা জাতির মানে জীবনের সঙ্গে একটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। আর তারপরে যদি আমি বলি, আরেকটা ঐতিহাসিক ঘটনা হচ্ছে 1970 সালের নির্বাচনটা কিন্তু গোটা বাঙালির যে মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু সেটাকে যেভাবে সংহত করলেন, করে এটাকে যে একটা বলা যায় যে একটা হচ্ছে কনস্টিটিউশনাল পাথ, আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্সের পাথ, এই দুটোই কিন্তু তিনি সমানভাবে তিনি শক্তিশালী করে ফেললেন, এবং একটা অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়ে তিনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের যে শপথ, সাধারণত সেটা যা হয় যে সেটা যখন সংসদ বসবে তার আগে সংসদের অভ্যন্তরে যেটা গৃহীত হয়, সেটা তিনি জনগণের সামনে এই শপথটা নেওয়ালেন 3রা জানুয়ারি 1970 নির্বাচন, 1971 সাল। তো ফলে এটা কিন্তু আরেকটা ইতিহাস। ইতিহাস কিন্তু এখানে ধাপে ধাপে এমন ইতিহাস জড়িয়ে আছে যে এইটার ইতিহাস সংরক্ষণটা এত গুরুত্বপূর্ণ যে এটার উপরে কিন্তু আর কোনো আপনি সাইট পাবেন না। অনেক সাইটের অনেক রকম হিস্টোরিক সিগনিফিকেন্স আছে, কিন্তু একটা নেশনের গোটা জার্নিটাকে মানে রিফ্লেক্ট করে, এবং সেটা সেটা একটা অসাধারণ ঘটনা। তারপরে কিন্তু তিনি যে ফিরে আসলেন 10ই জানুয়ারি, যেই আবেগঘন বক্তৃতাটা তিনি দিলেন, এখানে দাঁড়িয়ে তিনি দিলেন, এবং গোটা বাংলাদেশকে উদ্দেশ্য করে দিলেন, গোটা ইতিহাসকে উদ্দেশ্য করে, ভবিষ্যৎকে উদ্দেশ্য করে, আরেক অসাধারণ কীর্তি। আর তার সঙ্গে 7ই মার্চ তো রয়েছেই, সেটা তো একেবারে উত্তঙ্গ মুহূর্ত, আমরা সেগুলোকে স্মরণ করি, কিন্তু আমরা অনেকগুলোকে কিন্তু আমরা একটু ছাপিয়ে যাই। কিন্তু 10ই জানুয়ারিটা আরেকটা গুরুত্বপূর্ণ এই জন্য যে এই রেসকোর্স ময়দানে যে ইতিহাসটা তৈরি হলো, সেই ইতিহাসটা কিন্তু তখন আরেকটা রূপ নেওয়া শুরু করলো। স্বাধীন বাংলাদেশে এই ইতিহাসটা কি রূপ নিয়েছে, সেখানে আমরা দেখি যে যে 10ই জানুয়ারি তার প্রত্যাবর্তনের পরে খুব অল্প সময়ের মধ্যে যে ইন্দিরা মুজিব মঞ্চ, যেটা ওটা একটা সম্প্রীতির আদর্শ, এবং ওটা আরেকটা মানে মূল্যবোধকে ধারণ করে, এবং যে আদর্শটা হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধ যে অর্জনটা করেছে সেটার মূলে যে আদর্শটা। আর তারপরেও কিন্তু একটা ছোট্ট ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু গাছের চারা রোপণ করছেন, এবং সেই গাছটা নারকেল বৃক্ষ, যেটা বাংলাদেশের উপকূলকে বেষ্টন করে আছে, আর বাঙালির জীবনের সঙ্গে যেই গাছটা অনেক রকম ভাবে যুক্ত, এবং পরিবেশের সঙ্গে যেটার একটা খুব বড় ভূমিকা আছে। তো এটা কিন্তু একটা প্রতীকী কাজ তিনি করলেন, এবং সেই প্রতীকী কাজে কিন্তু এই রেসকোর্স ময়দানটা কিন্তু উদ্যানে রূপান্তরিত হলো, যে সেটা কিন্তু বঙ্গবন্ধুর হাত ধরেই হলো, এবং তখন কিন্তু অনেকগুলো গাছ সেখানে লাগানো হলো, আবার কিছু জায়গাও রাখা হলো সমাবেশের জন্য, যেটা আমার মনে হয় যে তখনকার যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা কিন্তু অনেক সুদূর প্রসারী ছিল, এবং অনেক কিছু যে জাতির আবেগ এবং যে জাতির যে সম্পৃক্তি, সেটাকে একটা সম্মান জানিয়ে কিন্তু ঘটনাগুলো ঘটেছে, এবং যার ফলে কিন্তু অনেকগুলো জনসভা, যেটার কথা কিছু কথা জনাব দেলোয়ার হোসেন বললেন, আরো অনেকগুলো কিন্তু এইখানে খুব তাৎপর্যপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এইটা উদ্যান হওয়ার পরও দেখা গেছে যে এই উদ্যানেও কিন্তু একটা অংশ আছে, যে অংশে এই মানুষ আবার এসে সমবেত হতে পারে। আর তার সঙ্গে বঙ্গবন্ধু হত্যার পরে এই ইতিহাসটা মুছে ফেলার যে চেষ্টা হলো, সেটাও কিন্তু এই উদ্যানটা আবার সেই ক্ষতটাও কিন্তু এই উদ্যানের উপরেই কিন্তু আঘাতটা আসলো। ফলে এই উদ্যানটা কিন্তু শত্রুও কিন্তু খুব ভালো করে চেনে, এবং শত্রুরা যেই কারণে বুদ্ধিজীবী হত্যা করেছিল, যেই কারণে বাঙালির নিধনে তারা অবতীর্ণ হয়েছিল জাতিকে ধ্বংস করার জন্য, এবং মূল্যবোধকে ধ্বংস করার জন্য বহু রকম ভাবে তারা চেষ্টা করেছে।
আর এই উদ্যানের ইতিহাসটাকেও পাল্টে দেওয়ার যে ক্ষত, সেটাও কিন্তু তারা এখানে চেষ্টাটা করেছে। ক্ষতটা রয়ে গেছে, সেই ক্ষতটা মোচন করে উদ্যান আবার তার স্বমহিমায় ফিরে আসবে। এবং এই স্বমহিমায় ফিরে আসার যে উদ্যোগটা, এই উদ্যোগের একটা অংশ হিসেবে কিন্তু আমরা সবাই জানি উদ্যানের একটা অংশ কিন্তু এখন ঘেরাও করা আছে, যেখানে এই কাজগুলো চলছে এবং যেখানে এই এই যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের যে জায়গা, আরো অন্যান্য যে দিকগুলো সেখানে প্রতিফলিত হবে। স্থপতিরা কাজ করেছেন এবং একটা বড় রকম ভাবে তারা নানা রকম ভাবে একটা ডিজাইন তারা করেছেন। এখন একটা বিষয় হচ্ছে, এই ধরনের সেন্সিটিভ জায়গায় একটা কাজ সবসময় হওয়া উচিত, সেটা হচ্ছে যেই পরিকল্পনাটা নেওয়া হয় সেই পরিকল্পনাটা মানুষের সামনে আবার একটু তুলে ধরা, তাদের অভিমত নেওয়া। এটা আমাদের দেশে এখনো চালু হয়নি এই প্রক্রিয়াটা। কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু কিছু আমাদের স্মৃতিসৌধের ক্ষেত্রে বা হয়েছে কিছু কিছু। এটা স্থপতিরা এটার জন্য দাবিও করছেন অনেকদিন থেকে। এটা কিন্তু এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু তারপর আমি মনে করি যে দলটা এই কাজটা করেছেন, আন্তঃমন্ত্রণালয়েও আলোচনা হয়েছে, নানা কিছু হয়ে এটা যখন বাস্তবায়নে আছে, একটা বাস্তবায়ন যজ্ঞ কিন্তু চলছে। সেখানে গাছ যদি কিছু কাটা পড়েছে, কিছু অল্প কিছু গাছ, সেটা নিয়ে কিন্তু কারো কোনো বক্তব্যও নেই, সেটা খুব স্বাভাবিক। আর সেটা যখন হয়ে উঠবে তখন তো আমরা জানবো সেখানে কেবল সেখানে সবুজ চত্বর, সেখানে আরো সুন্দরভাবেই জিনিসটা ঘটছে সেখানে। তো এখন এই এই পরিকল্পনার যে মূল যে দিক, ফার্স্ট ফেজ এবং যে মহাপরিকল্পনা, সেটা গিয়ে রিভাইজড হয়েছে। মানে আপনার কি এবং মনে এই- হয় যে আপনার কি মনে হয় যে হ্যাঁ। এখন যেহেতু প্রতিবাদ হচ্ছে এই গাছ কাটা নিয়ে, সেই কারণে এই পুরো পরিকল্পনা, আপনি যেটি বলছেন যে এই পরিকল্পনাটি যে মানুষকে জানানো দরকার যে আসলে সেখানে কি করা হবে, কিভাবে করা হবে, এটি জানানো দরকার কিনা? অবশ্যই অবশ্যই জানা দরকার। আর এই যে সেকেন্ড ফেজে কি হলো আর থার্ড ফেজে কি হলো, থার্ড ফেজে কেন এটা এরকম হলো, এটারও কিন্তু একটা জবাবদিহিতা প্রয়োজন। যে যেই কথাগুলো বলা হচ্ছে, যেই সার্ভিস ফ্যাসিলিটি গুলো, এটা কি এইভাবেই করতে হবে কিনা, না এটা অন্যভাবে করার ছিল। আর এটা করতে যে যেই যেই আমরা যেই ঘটনাটা দেখলাম, এটা কিন্তু একটা অন্য একটা বার্তা দেয়, যেটা আমাদের কারো কাম্য না। আমরা তো কি, আমরা তো মানে আমাদের যে হাবিবুল্লাহ সিরাজি দাও বৃক্ষ দাও দিন বলে তার প্রথম কবিতার বই, শামসুর রহমান আমি বৃক্ষের কাছে নতজানু হতে চাই। আমার তো হচ্ছে বাঙালি সংস্কৃতির মধ্যে এটা, আমার তো বট বৃক্ষ যে, এটাও তো দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় বট বৃক্ষটা কেটে ফেলেছিল, এডওয়ার্ড কেনেডি এসে চারাটা রোপণ করলো, কিন্তু এটা হচ্ছে একটা সিম্বলিক একটা যে ঘটনা। তো আর আমার কত জায়গায় আমতলা বটতলা হচ্ছে আমার আন্দোলনের জায়গা। ফলে গাছ এবং বাঙালির জীবন, বাঙালি সংস্কৃতি, আন্দোলন সব অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আর সেইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যখন ইতিহাস সংরক্ষণের কথা বলি, তখন কিন্তু ইতিহাসটা গত 50 বছরের ইতিহাসটাও কিন্তু সেখানে চলে আসে। আর এই 50 বছরের ইতিহাসে রেসকোর্স কি করে উদ্যান হলো, সেখানে বঙ্গবন্ধু এবং বৃক্ষগুলো সেখানে চলে আসে। এবং তারপরে যখন গাছগুলো লাগানো হলো, সেখানে দ্বিজেন শর্মাও একটা ভূমিকা পালন করেছিলেন, কি ধরনের গাছ লাগানো হবে, ছায়াবৃক্ষ কোথায় থাকবে, বা এটা একটা উদ্যানের মতো, এটা একটা বাগান হবে না যেখানে মানুষ মানে খুব একটা দূরত্ব থাকবে, কিন্তু এটা একটা মিলেমিশে থাকবে মানুষের জীবনের সঙ্গে। ফলে সেই গাছগুলো কিন্তু আমার 50 বছরের স্বাধীনোত্তর জাতির জাগরণের ইতিহাসের অংশ। এটা এমন না যে আমি একটা গাছ কেটেছি, আমি 10টা গাছ লাগিয়ে দিব। আমার তো এই যে 50 বছরের যে অভিযাত্রা, এই অভিযাত্রা তো এই গাছগুলো, আমার প্রত্যেকটা গাছ কিন্তু আমার এই এই অন্তরের এই যে মানে আকুতির একটা অংশ। জি। আর এমনিতেই তো গাছ কাটার ব্যাপারে আমরা মনে করি আরো সংবেদনশীল হওয়া উচিত। আমার যে উনি যেমন জাতীয় সংসদের কথা বললেন, আমার জাতীয় সংসদের ওখানে গেলে কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, ওখানে যে কৃষি কর্পোরেশনের যেটা রবিউল হোসেন যে ডিজাইনটা করেছিলেন স্থপতি, যখন দেয়ালটা করা হয়েছে তখন কিন্তু দেখবেন আপনারা যে দেয়ালে একটা গাছ পড়েছে, সেখানে কিন্তু উনি দেয়ালটাকে পিছিয়ে দিয়েছেন, দিয়ে গাছটাকে একটা আলিঙ্গন করে আবার দেয়ালটা এগিয়ে গেছে। এটাই তো স্থপতির কাজ। এখানেও যদি কোনো গাছের কোনো প্রশ্ন থাকতো, তাহলে স্থপতি এই প্রশ্নগুলো নিয়েছেন কিনা, বা তারা এই অবমিশ্রকারী সিদ্ধান্তটা নিয়েছে, একটা জবাবদিহিতা কিন্তু প্রয়োজন সবসময়। অন্য কাজে কি হয়েছে এগুলো বলাটা এক জিনিস, আমি কি করি নাই, আমার ব্যর্থতা আরেক জিনিস, কিন্তু জাতির কাছে এই থার্ড ফেজের আমরা একটা আসলে সুস্পষ্ট একটা ব্যাখ্যা জানা আমাদের এবং দরকার। কেন কেন রেস্টুরেন্টের জন্য, জি। চা খানার জন্য এই ঐতিহাসিক জায়গায় গাছে হাত দেওয়া হবে, যেই গাছগুলো কিন্তু 50 বছর আগে রোপিত গাছ। সেই গাছগুলোর সঙ্গে বঙ্গবন্ধুর একটা একটা নিবিড় সম্পৃক্তি, তার একটা স্বপ্নের জায়গা এটা।
সেই জায়গায় তো আমি এত সহজে এত হেলায় ফেলায় তো আমি একটা লাগিয়েছি, আমি 1000টা লাগিয়ে দিব, এটা দিয়ে হয় না। নিশ্চয়ই একটা ব্যাখ্যা প্রয়োজন মন্ত্রণালয় এবং যারা বাস্তবায়ন করছে তাদের একটা ব্যাখ্যা জানলে খুব ভালো হতো। আমি যেতে চাই অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিনকে। অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, আপনাকে স্বাগত জানাই 21 রাতে। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ ও গাছ কাটা বিতর্ক। আপনার কাছে জানতে চাইবো যে নিশ্চয়ই এই সোহরাওয়ার্দী উদ্যান আমাদের একদিকে ইতিহাস, আর একদিকে হচ্ছে যে আমাদের ঢাকা শহরের ফুসফুস। এই জায়গাটিতে কিছু গাছ আমাদের স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ করতে গিয়ে কিছু গাছ কাটা পড়েছে, এবং সেই জায়গাটিতে কিছু মানুষ, পরিবেশবাদী সংগঠন এবং বেশ কিছু সংগঠন প্রতিবাদও জানাচ্ছে। আপনার কাছে আপনার মতামত, আপনার মূল্যায়ন জানতে চাই যে আসলে গাছ সংরক্ষণ করেই সেই যে উন্নয়ন কাজটি করা হচ্ছে সেটি করা সম্ভব, সেটি করা যেত কিনা। কারণ আমরা দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে গাছকে বাঁচিয়েই আসলে যে উন্নয়ন কাজ, সেই উন্নয়ন কাজটি করা হয়। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি মনে করি যে এটা শুধুমাত্র পরিবেশবিদদের বিষয় নয়, এটা সমগ্র বাঙালি জাতির একটা আবেগের জায়গা। যেটা আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কথা বলি, আমরা যদি স্বাধীনতার মহান স্থপতির কথা বলি, যে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ যেখানে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন, এবং যেখানে পাকিস্তানি শাসকেরা আত্মসমর্পণ করেছে, সেটা আসলে আমাদের সকলেরই বাংলাদেশ বাঙালি মাত্রই আসলে আবেগের জায়গা। আরো একটা আবেগের জায়গা আছে বাংলাদেশের মানুষের, যে আমরা মনে করি যে আমাদের দেশটা পরিবেশ বান্ধব, প্রতিবেশ বান্ধব দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে শুধুমাত্র নেতৃত্বের কারণে, এবং সেটাও সম্প্রতি 2010 সালের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ হয়েছেন তার পরিবেশ সংরক্ষণ বিভিন্ন কার্যক্রম, আইন, নীতিমালা এবং বাস্তবায়নের কারণে। তো সেখানে যদি প্রশ্ন আসে যে এই সরকারেরই একটা প্রকল্প যেটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত বিভাগ একসাথে করছে, সেই প্রজেক্টটা কিন্তু শুরু হয়েছিল 2018 সালের জানুয়ারিতে। হ্যাঁ, আর আমরা জানি যে এটা আমরা যারা আসলে পরিবেশ বা উন্নয়ন নিয়ে একটু কাজ করি বা গবেষণা বা খোঁজ খবর রাখি, তারা জানি যে 2022 জুনের মধ্যে এই প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল, এবং এটা 3য় পর্যায়ের কাজটা যখন শুরু হয়েছে, প্রথম পর্যায়ের কাজগুলিতে কিন্তু আমরা দেখিনি যে মানুষ এত বেশি কথা বলছে বা সোচ্চার হয়েছে। তো আমরা যেহেতু পরিবেশ নিয়ে পঠন পাঠন করি বা কাজ করি, আমরা আসলে বিল্ট এনভায়রনমেন্ট এবং মডিফাইড এনভায়রনমেন্ট, একটা আছে যে আমরা একেবারে নিজেরাই তৈরি করে নিচ্ছি, আর একটা হচ্ছে মডিফাইড, যেটাকে আমরা একটুখানি মডিফাই করে নিচ্ছি আমাদের সুবিধার্থে, যেটা উন্নয়নের ক্ষেত্রে উন্নয়নকে বজায় রাখতে যে হয়, এবং অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে প্রকৃতিকে যে অল্টার করা, অর্থাৎ একটু তাকে পরিবর্তন করে নেয়া, একদমই জায়গাটা নষ্ট করে নয়, বরং সেটাকে আমরা যাতে আরো বেশি কাজে লাগাতে পারি সেই জন্য। এবং সেটা আমার মনে হয় যে প্রকল্প যখন জমা পড়েছে, অবশ্যই সেখানে পরিবেশবিদ ছিলেন, এবং কিভাবে গাছগুলি বাঁচিয়ে রেখে আমরা দেখেছি যে অনেক বাড়ির ভেতর দিয়ে ছিদ্র করে তারপরে একটা গাছকে তারা উঠে যেতে সাহায্য করেন। তো সেখানে যেহেতু এই কিছু কিছু গাছ কাটার যখন পরিকল্পনা নেওয়া হয়েছে, সেই গাছগুলি আসলে প্রকল্পটাতে ওই জায়গাটা ছিল কিনা, যে আমরা গাছগুলি বাঁচিয়েই কিভাবে করতে পারি। আরেকটা বিষয় থাকে যে আমরা কিন্তু কিছু কিছু গাছ থাকে যেগুলি অনেক পুরনো হয়ে যায়, এবং যদিও পরিবেশ প্রতিবেশের কাজে তারা লাগছে, কিন্তু অনেক সময় সেগুলাকে চিহ্নিত করা যায় যে এরা অনেক বয়স হয়ে গেছে, সুতরাং এগুলিকে আমরা আসলে রিপ্লেস করতে পারি। এই একটা বিষয় দেখা হয়েছে কিনা আমার প্রশ্ন আসলে। আর একটা হচ্ছে যে আমরা দেখি যে কিছু প্রজাতি আছে, যেমন আমরা শুনছি যে সেখানে তেলসুর গাছ যদি থেকে থাকে সেখানে ভুবন চিল বসে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তেলসুর গাছগুলি যখন কেটে ফেলা হচ্ছিল, তখন কিন্তু একটা প্রতিবাদ উঠেছিল, এবং সেখানে তেলসুর গাছগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, এইরকম কিছু প্রজাতি আছে যেগুলি আমরা আসলে ফিরে পাবো না। তো প্রজাতি চিহ্নিতকরণ নিশ্চয়ই এখানে হয়েছে, কারণ এখানে যারা ছিলেন নিশ্চয়ই তারা পরিবেশবিদ, এবং তারা অনেক চিন্তা ভাবনা করে নিয়েছেন, এবং এই যে নীতিমালা
স্কুলে আমরা দেখলাম যে আমার কাছে যেটা ভালো লেগেছে যে এখানে আসলে একটা মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে স্বাধীনতা স্তম্ভের, যেটা 3য় পর্যায়ে, এবং সেখানে মানুষ যাতে মানুষের জন্য বিচরণ করা আর একটা যে প্রতিবেশ বান্ধব করা, যেটা সোহরাওয়ার্দী উদ্যান এতদিন ছিল না, অর্থাৎ নারী পুরুষ বান্ধব, শিশু বান্ধব এবং প্রতিবন্ধী বান্ধব, অর্থাৎ আমরা যে টেকসই উন্নয়নের কথা বলি সেখানে তাদের জন্য যে শৌচাগার নির্মাণ করা বা রেস্টরুম নির্মাণ করা, এগুলোও কিন্তু এই প্ল্যানে আছে, যেটা কিন্তু আমরা মনে করি যে একটা ভালো পরিকল্পনা আমাদের সামনে ছিল। তবে সেইখানে আমরা যে বৃক্ষরোপণ করব সেই কাজটা অনেক সময় আমরা আগেও শুরু করতে পারি, অর্থাৎ কাটার আগেও কিন্তু আমরা বৃক্ষগুলি রোপণ করতে পারি। তো এই বিষয়গুলো যদি আমরা দেখি, আমাদের অবশ্যই স্বাধীনতা স্তম্ভ এবং সোহরাওয়ার্দী উদ্যানকে একেবারে বাস্তবসম্মত বিজ্ঞানসম্মত করে মানুষের জন্য একটা দর্শনীয় স্থান, এবং অনেক বিদেশিরাও এখানে আসেন আমাদের জন্য, যাতে আমরা এই স্মৃতিটা রক্ষা করতে পারি। সেই জন্য আমরা মনে হয় যে আমাদের যেহেতু সকলেরই জানার অধিকার আছে, আরো একটু বেশি করে মানুষকে সচেতন করে কাজগুলি করা যেত আর কি, বা যেতে পারে এখন। জি, আমরা একটা ছোট্ট বিরতি নেব, আপনারা দুজনে আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে এসে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতা স্মৃতি সংরক্ষণ, গাছ কাটা বিতর্ক। যেতে চাই দেলোয়ার হোসেনের কাছে। দেলোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই মফিদুল হকের আলোচনা শুনছিলেন, সেখানে তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আসলে এই যে পরিকল্পনাটা, যে থার্ড ফেজের যে উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পটি এগোচ্ছে, এই প্রকল্পটিতে আসলে কি আছে এটি সবার জানা দরকার। কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন হবে, আসলে কতগুলো গাছ কাটা পড়বে, কিভাবে কাটা পড়বে, এবং গাছ কাটা পড়লে সেটা সমাধানটাই বা কি হবে, সেই জায়গাটিতে আপনার মতামত জানতে চাই। যে আমাদের সাথে এই আলোচনায় সম্পৃক্ত সংযুক্ত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মফিদুল হক সাহেব। উনি যে কথা বলেছেন সেই কথাগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। একটি কথা শুধু বিনয়ের সাথে আমি ডিফার করব, সেটি হচ্ছে উনি যেটি বলেছেন মুক্তিযুদ্ধের, উনি বীর মুক্তিযোদ্ধা, আমরা তার সুফল ভোগী, আপনি আমি, আমরা গর্বিত যে আমরা এই স্বাধীন জন্মভূমিতে জন্ম নিয়েছি। তার কৃতিত্বের দাবিদার তারা, বঙ্গবন্ধুর নেতৃত্বে তার আহ্বানে তারা মুক্তিযুদ্ধ করেছেন। অবশ্যই তার ফিলিংসটি আমাদের থেকে বেশি, তার ইতিহাসের জানার পরিধি আমাদের থেকে বেশি। তারপর আমি খুশি হয়েছি জেনে যে এই পরিবেশের সাথে সম্পৃক্ততা তার, যে এই দেশের মাটি ও মানুষকে ভালোবেসেই তারা মুক্তির সংগ্রামে জীবনপরণ যুদ্ধ করেছেন। দেখেন, পরিবেশের সাথে, মুক্তিযুদ্ধের সাথে এই যে আমতলা, গাছতলা, বটতলা, এই সংমিশ্রণ তার সাথে চমৎকারভাবে উঠে এসেছে। আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন বড় প্রকল্পের সাথে জড়িত অথবা আমরা বিভিন্ন পরিকল্পনা করি, তারা পরিবেশের জ্ঞান আমাদের কম, সেই ক্ষেত্রে বিতর্কটা ওঠে। মফিদুল হক সাহেবের সাথে কিন্তু সেটি ব্যতিক্রম হচ্ছে না, তার সাথে আমাদের একসাথে একই সুরে আমরা কথা বলতে পারছি। কিন্তু যারা এই পরিবেশ জানেন না, তাদের নিয়ে মূল সমস্যাটা হয়। সেই ক্ষেত্রে কেউ আমাকে বিরক্ত হবেন, রাগ করবেন, কিন্তু বিনয়ের সাথে যদি বলতে চাই, আমাদের পরিকল্পনার সাথে, আমাদের রাষ্ট্রীয় মেকানিজমের সাথে যারা জড়িত, তাদের এই পরিবেশের শিক্ষাটা মানে দেয়া উচিত। যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে এই সমস্ত মাঠ, ময়দান, কিছু স্থান, কিছু প্রতিষ্ঠান একেবারে পুরোপুরি জড়িত। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, মফিদুল হক সাহেব বলেছেন বটতলার কথা, আমতলার কথা, যেখান থেকে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে সেই জায়গায়। আমি বলছিলাম এই পরিকল্পনাটা, যে আমি আপনার কথায় আসছি, পরিকল্পনাটি বাস্তবায়ন তার করা উপলব্ধিতে এটি রয়েছে, কিন্তু এইটি তো সরকারের সিদ্ধান্ত। আমি আওয়ামী লীগের একজন পরিবেশ সম্পাদক, আওয়ামী লীগের একজন সামান্য কর্মী, আমি তো রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্তে আমি আমার মতামত করার সুযোগ পাই না। তাহলে সেক্ষেত্রে তারপরেও আমরা দলীয় ফোরামে যেই আলোচনা করার সুযোগ পাই, সে আলোচনায় মাননীয় সভাপতির নেতৃত্বে যখন আমরা আলোচনার সুযোগ পাই, সে আলোচনায় এই দিকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়। অবশ্যই যদি বড় কোনো পরিকল্পনা নিতে হয়, জাতিকে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, অর্থাৎ স্যাক্রিফাইস করতে হবে বড় কিছু প্রাপ্তির জন্য, তাহলে তাকে তো মতামত রাখা। আমি আপনার ওই কথাটির সূত্র ধরেই বলছি যে যারা আসলে এই যে আমাদের যে আমলাতন্ত্র, যারা এই কাজগুলো করছে, তাদের অনেকেরই পরিবেশ জ্ঞান হয়তো নেই। হ্যাঁ,
আমি যেটি বলতে চাচ্ছি যে মফিদুল হক বললেন যে এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা অন্তত মানুষের সামনে পরিষ্কার হওয়া দরকার এই কারণে, তাহলে আমরা বুঝতে পারতাম আসলে আমরা তো জানি না যে এই যে মূল পরিকল্পনার সাথে এই যে ফুড কিওস্কি সেটা আসলেই ছিল কিনা। না, এই বিষয়ে সেই জায়গাটিতে আসতে চাই যে এই যে পরিকল্পনাটা আসলে প্রকাশ্য হওয়া উচিত ছিল কিনা। সেই বিষয়টি মফিদুল হক সাহেব এবং নাসরিন আপা যেটি বললেন, তাদের সাথে আমিও একসাথে সুর মিলিয়ে অবশ্যই এই যে বিষয়টির অবতারণা, বিতর্কের সুযোগ হলো কেন? যদি শুরুতেই যারা পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করেন, কথা বলছেন, তখন যদি এই তাদের পরিকল্পনাটি মানুষের সাথে উন্মুক্ত করা হতো, তাহলে এই বিতর্কের অবতারণা হতো না। এখনকার উন্নয়নের প্রথম একটি শর্ত হচ্ছে পিপলস পার্টিসিপেশন। আপনি পরিকল্পনা করবেন কার জন্য? মানুষের জন্য, দেশের জন্য। তার যদি অংশগ্রহণ না থাকে তাহলে আপনি এটা সাস্টেইন করবে না। তাহলে অবশ্যই মানুষের মতামত নিতে হয়। যেসব বিষয়ে উন্নয়ন করবেন সেই সব বিষয়ে সম্পৃক্ত মানুষ, অভিজ্ঞ মানুষ, বিশেষজ্ঞ মানুষ, তাদের মতামত নিতে হবে এবং রুট লেভেলের মানুষ যাতে এটি ক্ষতি সাধন না করে তাকে আস্থায় নিয়ে পরিকল্পনা করতে হবে। যেমন আপনি বলেছেন, আমাদের দুজন সম্মানিত আলোচকও বলেছেন যে হ্যাঁ, বৃক্ষ রেখেই তো পরিকল্পনা করা যায়। সব দেশে না, আমাদের তো দেশে রয়েছে। আপনি উত্তর সিটি কর্পোরেশনে যাবেন, আপনি রংপুরে RDS-এ যাবেন, আপনি বিভিন্ন জায়গায় যাবেন যে পরিবেশ সংরক্ষণ করে, কিন্তু সেটি পরিকল্পিতভাবে করা হয়েছে। এখানেও করা যায়। আপনি ফুড ওয়াকওয়ে তৈরি করবেন, ফুটপাথ তৈরি করবেন, সেখানে তো গাড়ি চলবে না, মানুষই চলবে। তাহলে একটি বৃক্ষ রাখতে তো কোনো সমস্যা নেই। সেই ইনফরমেশন কিন্তু গ্যাপের কারণেই এই প্রশ্ন উঠেছে। এখানে যে রেস্টুরেন্ট হবে অথবা স্বাধীনতার সংগ্রামের কোনো ঐতিহাসিক ঘটনা অথবা ঐতিহ্যকে তুলে ধরা হবে, সেটিও পরিষ্কার ছিল না। পরিষ্কার না থাকার কারণে এই বিতর্ক উঠেছে। এই বিতর্ক তো আমি আওয়ামী লীগের কর্মী, সরকারি সব সিদ্ধান্ত তো আওয়ামী লীগের কর্মীদের জানার ব্যাপার না। সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা ব্যক্তি অথবা প্রতিষ্ঠান তারা এই বিষয়টি যদি শুরুতেই কথা বলতেন, তাহলে হয়তো এই বিতর্কের জায়গাটি আসতো না। আর মফিদুল ভাই, আপনাকে বিনয়ের সাথে বলছি যে হ্যাঁ, পরিবেশ বিতর্ক আমরা এই কারণেই বলি যে এই ঐতিহাসিক ময়দানের, এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের যে নামকরণটি বঙ্গবন্ধুর দেয়া, সেখানে তুলনামূলক আমরা বিচার করি, আমরা রাজনৈতিক কর্মী, রাজনৈতিক সংগ্রামের সাথে জড়িত। সেই ক্ষেত্রে যে জিয়া উদ্যান নাম পরিবর্তন করেছিলেন চন্দ্রিমা উদ্যানের, সেখানে তো জিয়ার মাজার রয়েছে, বৃক্ষ নিধন করা হয়েছিল, সে সময় কেউ কথা বলেনি। আমরা চাই এখন যারা কথা বলছেন তাদেরকেও সরকারের আস্থায় নিতে হবে, রাজনৈতিক দলগুলির আশ্রয় নিতে হবে। মানুষ তো কথা বলবে, দেশটি তো তাদেরও, তাহলে তাদের কথা বলার সুযোগ দিতে হবে, তাদেরকে আস্থায় নিতে হবে। আমরা কথা বলি এই কারণে, এই ঘটনাগুলি ঘটেছে। কেন ঘটেছে? এই বিতর্ক সৃষ্টি করার জন্য। কেন ঘটেছে? ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য। কেন তৈরি করা হয়েছে? নতুন প্রজন্ম জানে সঠিক ইতিহাস না জানে সেই চেষ্টা করার জন্য। আওয়ামী লীগের জন্য, আমাদের জন্য মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিস্থান, মুক্তিযুদ্ধ, এটি আমাদের জন্য মানে এত পবিত্র, এখান থেকে এক চুল বিচ্যুত হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। সেই প্রশ্ন আমরা কোনো ছাড় দেব না। আমি এই কারণে বলেছি যে হ্যাঁ, বৃক্ষ, আমি তাদের সাথে সুর মিলে আরও একটু বলতে চাই যে এই মাঠেই শত শত পরিবেশের জন্য ক্ষতিকর বৃক্ষ রয়েছে। আপনি ইউক্যালিপটাসের ওই মন্দিরের পাশে গেলে দেখবেন ইউক্যালিপটাসের অনেক ঝাড় জঙ্গল রয়েছে, সেটি পরিবেশের জন্য হুমকি, ক্ষতি। সেটিও যদি আপনি এখান থেকে সরাতে চান, এই উদ্যান সংক্রান্ত বিদ্যায় অথবা আরবোরিকালচারে যারা মানে কাজ জানেন অথবা পরিবেশ নিয়ে কাজ করেন, উন্নয়ন নিয়ে কাজ করেন, তাদেরকে আস্থায় রেখে আমরা করতে পারি। এই করলে এই বিতর্ক হয় না। যেই কাজটি করে, আপা বলেছেন, যেই কাজটি করে এই বাংলাদেশের মানুষের জন্য, পরিবেশের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অফ আর্ট পুরস্কার পেয়েছেন। তাহলে আমরা তার পদক্ষেপকে, তাকে অনুসরণ করতে ভুল করি, তাকে বুঝতে ভুল করি। এই কারণে ভুলভাবে মানুষ ভুল মেসেজ যায়। এই ভুল মেসেজ যারা দিচ্ছে তাদের কথাই তো এই মানুষগুলি বলছেন যে তারা এই ভুলভাবে বিতর্ক সৃষ্টি করছেন। তাহলে যারা বিতর্ক সৃষ্টি করেন তাদের তো অবশ্যই কোনো না কোনোভাবে এই বিতর্কের অবসান, শুধু না, যাতে সামনের দিনে কোনো বিতর্ক না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে হবে। জনাব মফিদুল হক, আপনার কাছে আসতে চাই। আমরা আসলে এই যে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ করতে গিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক না ওঠে, সেটিই আমরা আসলে চাই। আমি সমাধানের পথে হাঁটতে চাই। এই জায়গাটিতে সমাধান আসলে কি হওয়া উচিত?
আমার মনে হয় যে দেলোয়ার হোসেন যেটা বললেন, সমাধানের সূত্রটা ওখানেই, যে সকলে মিলে আমাদের এখন এটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেখানে যে ইস্যুটা উঠে আসছে সেটা কিন্তু প্রকল্প না। এখানে শিশু পার্ক করে যে ইতিহাসটা মুছে দেওয়ার একটা নিষ্ঠুর এবং চেষ্টা হয়েছিল, সেটাকে মানে অতিক্রম করে এখানে সেই স্মৃতিগুলো জাগরুক হয়ে যাচ্ছে। সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত, এবং সেটা যেন সুন্দর সার্থকভাবে হয়, কোনো রকম কিন্তু বিতর্কের সেখানে অবকাশ নেই। এই প্রকল্প, যেটা মেগা প্রকল্প বলা হয়, এটা তৃতীয় যে পর্যায়, সেই পর্যায়টা নিয়েই কথা হচ্ছে। কাজেই আলোচনাটাকে ওই জায়গাতেই রাখা আমাদের জন্য সঙ্গত, তাহলে আমরা সমাধানটাও পেতে পারি। সেখানে একটা খোলামেলা একটা মানে এই যে পিপুলস পার্টিসিপেশন, সেখানে যে যারা নগরবিদ, যারা আরবারি কালচারের যে কথাগুলো খুব সুন্দরভাবে দেলোয়ার হোসেন বললেন, এবং জনপ্রতিনিধিত্ব করে, সবাই তো আর এখানে আসবে না, কিন্তু যারা এই বিষয়ে কনসার্ন সিটিজেন যদি আমরা বলি, মিলে একটা আলোচনা হওয়া খুব বাঞ্ছনীয়। এবং সেটা এমন না যে দোষারোপের জন্য, ব্লেম গেমের মধ্যে থেকে আমরা, ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলটা থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই, বা কোনো একটা সংশোধন করতে চাই, বা কোনো একটা আমরা একটা তৃতীয় সমাধান আমরা একটা খুঁজছি, যেটা কিনা এই যে দুটো দিকেই যেটা মর্যাদাবান থাকবে। আর সেখান থেকে যেই বার্তাটা যাবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা সরকারের পরাজয় হলো বা একটা পলিসি ডিসিশনের এটা ক্ষুণ্ণ হচ্ছে, বা মুক্তিযুদ্ধের চেতনা ভিজে একটা কাজ হচ্ছে, এটার সঙ্গে সেটা কিন্তু জড়িত না। এটা তৃতীয় ফেজের একটা কথা হচ্ছে, যেখানে বাস্তব ইমপ্লিমেন্টেশনে কতগুলো কাজ হয়েছে, যেই কাজগুলো মানুষের সংবেদনশীলতাকে আহত করেছে। আমার এখানে একটা কথা মনে হয় আর কি খুব, যে আমরা কিন্তু এই যে পিপুলস পার্টিসিপেশনের যে কথাটা দেলোয়ার হোসেন বললেন, আমি এটাকে খুব জোর দিতে চাই। ছবিরহাট বলে কিন্তু যে স্পেসটা তৈরি হয়েছিল, এই স্পেসটা কিন্তু খুব অল্প একটা ছোট্ট জায়গা, কিন্তু বাংলাদেশের যে নবীন যে চিত্রশিল্পীরা, তারা ওটাকে কিন্তু একেবারে প্রাণবন্ত করে ফেললেন। এবং এই যে যখন এই যুদ্ধাপরাধী বিচারের যে আন্দোলন হলো, ছবিরহাটটা কিন্তু একটা বড় রকম একটা শৈল্পিক বার্তা সবাইকে দিল। আমাদের খুব একটা ইচ্ছা ছিল যে ওই ছবিরহাটটাকে একটু যেন এক্সিবিশন সবসময় হতে পারে, একটা ওপেন এয়ার আর্টিস্টিক স্পেস হিসাবে ওটাকে যেন উপহার দেয় গণপূর্ত বা মন্ত্রণালয়। সেটা কিন্তু এখনো হয়নি। ওটা কিন্তু সরোয়ার্দী উদ্যানের একটা ছোট্ট জায়গা, কিন্তু একটা খুব বড় একটা মানে ইতিহাসেরও এটা জড়িত। আমি এই জন্য বলছি যে স্বাধীনতার 50 বছর পরের ইতিহাসের সঙ্গেও কিন্তু এই সরোয়ার্দী উদ্যান জড়িত। আর সেটা বঙ্গবন্ধুকে ঘিরেই কিন্তু সেটার উত্থান, আর এই স্বপ্নটাকেই সেটা নানাভাবে প্রকাশ করেছে। দুঃস্বপ্নকে পার হয়ে আমরা এখানে এসেছি। সেইখানে আমার মনে হয় দেলোয়ার হোসেন যেটা বললেন, যে জননেত্রী শেখ হাসিনার যে ভূমিকা, সেটা অনেক সময় কিন্তু সেটা প্রপারলি সেটাকে ইন্টারপ্রেট করার ক্ষেত্রে অনেক রকম আমাদের ঘাটতি থেকে যায়। এই জায়গাটা আসলে সেই জন্য খুব মানে দোষারোপের জায়গা থেকে বেরিয়ে এসে যেটা হয়েছে, হ্যাঁ এই পরিকল্পনা, এটা তৃতীয় ফেজ, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর বিকল্প কি, আর হচ্ছে যে বৃক্ষ কর্তনের সময় যে কথাটা উঠে এসছে, যে আগেই একটা গাছ লাগিয়ে ফেলে, যেটা অধ্যাপিকা মাহমুদ খুব সুন্দরভাবে বললেন, যে আমরা যেন বৃক্ষের প্রতি যেন নতজানু একটা সংস্কৃতি তৈরি করি। এবং সেই জায়গাটায় একটা বার্তা কিন্তু এখান থেকে উঠে আসতে পারে, যেই বার্তাটা কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের যে স্বপ্নের বাংলাদেশের যে অভিযাত্রা, সেটাকে আরো জোরদার করবে। ফলে আমি দেখি যে যেটুকু হয়েছে, যেন এটা আদালতের যেন কোনো স্থিতাদেশ না আসে, অবিলম্বে এটা একটা স্থিতাদেশ সরকারের পক্ষ থেকে আসা উচিত। যেটুকু কাজ হয়েছে, কাজ আমরা বন্ধ করে দিচ্ছি, এখন একটা আলোচনা হবে, আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত গৃহীত হবে সকলের অভিমতগুলো নিয়ে। তাহলেই আমরা এখান থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পারি, সুন্দর একটা বার্তাও আমরা সমাজকে দিতে পারি। জি, নিশ্চয়ই সরকার সেই পথে হাঁটবে। যেতে চাই অধ্যাপক ডক্টর মাহবুবুন আসনিনের কাছে। অধ্যাপক ডক্টর মাহবুবুন আসনিন, আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন। দেলোয়ার হোসেন এবং মফিদুল হক দুজনই মোটামুটি একটি সমাধান সূত্র আমাদেরকে দিয়েছেন। আমরা আসলে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণও করতে চাই, এবং যে গাছ কাটা বিতর্ক, সেই বিতর্কের অবসানও চাই। আপনার কাছে জানতে চাই সমাধান সূত্র। সমাধান আসলে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো প্রকল্প, যেহেতু আমরা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এটা 2017 সালে স্বাধীনতা স্তম্ভ কনস্ট্রাকশনের যে অনুমোদন দিয়েছেন, এবং তারপরে যে প্ল্যান গুলি আমরা দেখছিলাম আসলে যে কি কি থাকবে এখানে, এবং সেটা থাকতে গেলে আমরা তো দেখছি সামনে আরো অনেক কিছু হবে। আসলে 500 মানে মোটরযান রাখার জন্য যে পার্কিং হবে, ওয়াকওয়ে হবে, আন্ডারপাস হবে, মসজিদ হবে, বাচ্চাদের পার্কটাও লেটেস্ট রাইড অনেক কিছু দেয়া হবে। এখন আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আসলে একটি মুরালও ওখানে স্কাল্পচার থাকবে, এবং আরো অনেক কিছুই ওখানে
করার পরিকল্পনা আছে। বিশেষ করে আমরা জানি যে নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্মকে জানানো প্রয়োজনে যে ইতিহাস, সত্যিকারের ইতিহাস বাংলাদেশের, তার একটা অংশ হিসেবে এটা আমাদের এই স্বাধীনতার স্তম্ভটা হবে। এবং এর মধ্যে আমরা দেখেছি যে শিক্ষা চিরন্তনের কাজ হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। তার মানে প্রকল্পটা আসলে এখন মাঝপথে, মানে কি একদম তৃতীয় পর্যায়ে, এবং তার পরিকল্পনাও হয়েছে। এই পর্যায়ে আসলে পরিকল্পনায় কতটুকু পরিবর্তন আনা সম্ভব, সেটা যে সমাধানটা হতে পারে যে আমরা সবসময় আসলে পরিবেশবিদরা, আমি যেমন ধরেন 1907-8 সালে পরিবেশ সমাজ বিজ্ঞান বই লিখেছিলাম, সেখানে আমরা অনেক কিছুর অভাব দেখেছিলাম। যেমন আমাদের এই যে জীববৈচিত্র্য রক্ষা আইনটাও সেরকম ছিল না, কিন্তু 2017 সালে আমরা এটা পেয়েছি। আমরা আবার অনেক কিছু মানে ইটভাটা, তারপরে স্থাপনা নিয়ন্ত্রণ, বন্যপ্রাণী সংরক্ষণ, মানে এইটা আইন এবং নিরাপত্তা আইন, এগুলিও পেয়েছি। তো এখানে অনেক বন্যপ্রাণী, তো পাখিগুলিও বন্যপ্রাণীর মধ্যে পড়ে, সুতরাং গাছ না থাকলে তো সেই পাখিগুলিও সেখানে আসবে না। তো আমার কথা হচ্ছে যে এই আইনগুলির প্রতি আমরা কতটা শ্রদ্ধা রেখে তারপরে আমরা হচ্ছে আমাদের এই প্রকল্পটা প্রণয়ন করেছি, সেটা যদি আরো স্পষ্ট করে সবার সামনে আসে, তাহলে মনে হয় আমরা দেখতে পাবো যে আমরা যেমন সুন্দরবনে দেখেছি যে গত 10 বছরে এই সরকারি যে তাদের গৃহীত পদক্ষেপের কারণেই যে সুন্দরবনের বাংলাদেশের অংশে আমপান আঘাত হানলেও কিন্তু মানুষের যে আমাদের যে ক্ষয়ক্ষতি সেটা কম হচ্ছে। অর্থাৎ বাংলাদেশে আসলে এই যে পরিবেশ বান্ধব যে সরকার বা বাংলাদেশ আওয়ামী লীগের যে নীতিমালা বা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এমন কিছু নিশ্চয়ই করেননি আমার মনে হয়, যেহেতু প্রকল্প হয়ে গেছে এবং পরিকল্পনাও হয়ে গেছে এবং আমরা দেখেছি যে সেখানে স্থাপত্য আছে। তারপরেও বলবো যে যদি এখানে পরিবেশবিদদের সাথে এবং পরিবেশ যারা জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করেন, যারা উদ্যান নিয়ে কাজ করেন, যারা বনজ সম্পদ নিয়ে কাজ করেন, পশু সম্পদ, পানি সম্পদ, এগুলি নিয়ে কাজ করেন, সকলেই সাথে যদি আমরা আবার এই মেগা প্রকল্পটা আমরা একটু শেয়ার করতে পারি বা আমরা আলোচনাটা সামনের দিকে, অর্থাৎ আমাদের সাধারণ মানুষ তারা যদি বিশেষজ্ঞ নাও হন, তাদেরও জানার অধিকার আছে। কারণ নেতিবাচক খবরগুলোই কিন্তু বেশি প্রচার হয়। আপনি দেখবেন যে যেটা দেলোয়ার হোসেন বলছিলেন যে না জেনেও অনেক সময় আমরা ক্লিকেই প্রচার করতে থাকি। তো আমার মনে হয় যে আমাদের এখন দায়িত্ব হবে যে আসলে এই প্রকল্পে কি আছে সেটা আরো একটু জনসম্মুখে নিয়ে আসা, নতুন প্রজন্ম যে সঠিক ইতিহাস জানতে পারবে, এটাই তো ভালো মতো আসলে প্রচার হওয়া দরকার বা বলা দরকার। এবং আমাদের এই ঐতিহাসিক জায়গা যেখানে আমাদের ঐতিহ্য ইতিহাস জড়িত, সেটা যাতে আমরা পরিবেশকে আমরা মডিফাই করছি, আমরা নতুন করে কিছু বিল্ড করলেও আমরা সেটাকে পরিবেশের বৈচিত্র্যটাকে রক্ষা করেই আমরা এটা করছি। এবং এই গাছের প্রজাতিও যেটা বললেন যে আসলে যে প্রজাতিগুলি আগ্রাসী সেগুলি তো সোহরাওয়ার্দীতে উদ্যানে ছিল, এই প্রকল্পের মাধ্যমে সেই আগ্রাসী প্রজাতিগুলোকেও আসলে উচ্ছেদ করা হচ্ছে, তার ফলে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ করা হচ্ছে, মুজিব বর্ষের যে লক্ষ্য সেটা বাস্তবায়ন করা হচ্ছে, সেটাও কিন্তু আমাদের সামনে আরো পরিষ্কার হয়ে আসা উচিত। আমি মনে করি যে জনাব মহিদুল হক সর্বজন শ্রদ্ধেয়, তার বক্তব্যগুলিও আমাদের কাছে কাজে লাগবে এবং এটা বেশি বেশি করে প্রচার হবে। আমার মনে হয় জি, আপনারা যে সমাধান সূত্রটি বললেন আপনারা তিনজনে, সেটা নিশ্চয়ই সরকার সেদিকে খেয়াল রাখবে। আমরা একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানে দেলোয়ার হোসেন, আমরা নিশ্চয়ই যে সমাধান সূত্রটা আসলো সেটি সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। আপনার কাছে একদম শেষ দিকে 1 মিনিটে আপনি নতুন কিছু যোগ করবেন কিনা? আমরা এই অনুষ্ঠানে আমরা যে আলোকপাত করলাম সেটির সাথে মানে যারা পরিবেশের সাথে সম্পৃক্ত, পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদেরকে একটি দিক বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য বলি, এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সাথে অন্য কোনো উদ্যানকে যদি আমরা মিলাই সেটা কিন্তু হবে না। এর রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক দিকটি অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমরা যেটি বলি সেটা হচ্ছে পরিবেশ যেমন মানুষের জন্য এবং সোহরাওয়ার্দী উদ্যান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা সেটিও এবার দেশের মানুষের জন্য, দুইটাই কিন্তু আমাদের জন্য অপরিহার্য বিষয়। আমরা একটিকে বাদ দিয়ে আরেকটি করব না। আর শেষের দিকে আরও একটু যেটুকু আমরা অ্যাড করতে চাই, আমরা তো পরিবেশ নিয়ে কথা বলছি, এই পরিবেশকে আরও হুমকির মধ্যে ফেলছে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানকে। সেটি হচ্ছে সামনে আপনি ফুলের মার্কেট দেখবেন, সেটি নিয়ে আমরা কথা বলছি না, সেটি নিয়ে কথা বলা উচিত। আপনি ঐতিহাসিক স্থাপনা করছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য আপনি তুলে ধরবেন জাতির সামনে, যদি সামনে অন্ধকার থাকে আমরা দেখব কি করে, মানুষ দেখবে কি করে, সেটি ভাবনার বিষয় আছে। এখানে আনসার ক্যাম্প তৈরি করেছেন, সেদিকেও ভাবনার বিষয় রয়েছে।
এই অরণ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার মধ্যে কিন্তু এখানে নেশাখোর মানুষের আগানাগোনা থাকে, সেদিকটিও নিশ্চিত করতে হবে যে এখানে এই ব্যবস্থা যাতে না থাকে। আর হচ্ছে আরও দুটি জিনিস গুরুত্বপূর্ণ, আমি এক বাক্যে শেষ করব, সেটি হচ্ছে রমনা পার্কে জননেত্রী শেখ হাসিনা কিন্তু করেছেন যে কোনো স্থাপনার পাশে জলাধার থাকতে হবে। রমনা পার্কে জলাধার রয়েছে, সরোদ্দনে একটি বড় পুকুর রয়েছে মন্দিরের সামনে, সেখানে কিন্তু এক ফোঁটা পানিও নেই। দুটির সয়েল আন্ডারগ্রাউন্ড লেভেল অথবা সয়েলের কন্ডিশন কতটুক তফাৎ সেটি ওনারা বিবেচনা করে দেখবেন, কেন পানির প্রবাহ না থাকলে এই যে বৃক্ষ বাঁচবে সেটি কী করে। আরও একটি ভুল মেসেজ হয়তো যেতে পারে, আপনি দেখবেন আরও একটি বড় স্থাপনা রয়েছে, সেটি শাহবাগ থানা এবং এক সময় যে কন্ট্রোল রুম ছিল সেই কন্ট্রোল রুমটি বিস্তৃত জায়গা দখল করে আছে এবং পুরানো গাড়ির ভাগার এখানে করা হয়েছে, সেটির দিকেও কথা বলা হচ্ছে না। হয়তো পুলিশ প্রশাসনের মানুষ আমার দিকে হয়তো অন্য দৃষ্টিতে দেখতে পারেন অথবা অন্য ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু এটিও বাস্তবতা যে এটি নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে না। তারা যুক্তি দেখাবেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এটা দরকার, হ্যাঁ অবশ্যই দরকার, কিন্তু এত বড় জায়গা নিয়ে সেটি ওই ভাবনাগুলি, এই ভাবনার সাথে মানুষ যেন ভাবতে শুরু করে শুধু পরিবেশের এটিও একটি দিক, এখন সব ভাবনাগুলোই ভেবে দেখা উচিত। মফিজুল হক, একদম শেষ মিনিটে, 1 মিনিটে আপনি শেষ করবেন। আমার মনে হচ্ছে যে একটা তো এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করব সকলে মিলে এবং একটা সমাধান খুঁজে বের করা সম্ভব আমি খুব মনে করি। আরেকটা হচ্ছে সামগ্রিকভাবে দেখলে এটা অবশ্যই যে পুলিশ কন্ট্রোল রুম, ওটাও কিন্তু 75-এর পরে এই ডিসিএমএল এর হেডকোয়ার্টার, একটা কোয়ার্টার হয়েছিল, কেন্দ্র হয়েছিল, ফলে ওটার পরে থানায় রূপান্তর হলো, ওটা সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করলো দেশের উপরে, ওটা কিন্তু সেটার একটা অংশ। এই ইতিহাসটা থাকা উচিত, কিন্তু পার্ক মাঠের অংশ হয়ে যাবে এরা। আর ইউক্যালিপটাস গাছ অবশ্যই অপসারণ হবে, কিন্তু একটা গাছ থাকা উচিত যে এই শিক্ষার জন্য, যে এখানে এরকম বা 60-এর দশকে বাংলাদেশে এই গাছটি অনেক বেশি মানে প্রচলন করা হয়েছিল। আরেকটা আমার মনে হচ্ছে একটা তিলসুর গাছ একটা বা একাধিক লাগানো উচিত, যেটা অধ্যাপক মাহবুব নাসরিন বললেন, ওইটা একটা স্বপ্নের মতো যে ভুবন চিল এসে এই মাঠের গাছে বসবে, যেদিন বসবে সেই দিন আমি থাকবো না, আপনারা থাকবেন, যে এটা এই স্থাপনা তখন একটা সার্থকতা পাবে, এটা মাটিতেও এটা শিকড় প্রথিত, আকাশেও এটা অবারিত, এইরকমই যেন এটা হয়ে ওঠে, ভুবন ছিল যেন এই মাঠে আসতে পারে, এটাই আমার মনে হয়। জি, আপনারা যে মতামত দিলেন সেটি সরকার নিশ্চয়ই বিবেচনা করবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অনুষ্ঠানটি শেষ করতে হবে। আমি ধন্যবাদ জানাই মফিজুল হক আপনাকে, ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর মাহবুব নাসরিন, আপনারা দুজনেই আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আমি ধন্যবাদ জানাই দেলোয়ার হোসেনকে, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন এবং আপনাদের মতামত শুনে আমরা নিশ্চয়ই দর্শকরা ঋদ্ধ হবেন এবং নিশ্চয়ই সরকার এই আপনার যে মতামত দিলেন সেটি বিবেচনা করবে। দর্শক, আজ শেষ করব ইভ্যালি 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। নিশ্চয়ই আমাদের আলোচনা থেকে যে বিষয়গুলো বেরিয়ে আসলো সেটি হলো যে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ইতিহাস, যে স্মৃতি, সেগুলো নিশ্চয়ই আমরা সংরক্ষণ করব, অবশ্যই করব। এবং এই যে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা স্মৃতিস্তম্ভ করতে গিয়ে যে বিতর্কটি এখন উঠেছে গাছ কাটা নিয়ে, সেই বিতর্কের অবসান আমরা চাই। সেই বিতর্কের অবসান হতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে যে এই যে পরিকল্পনাটা, যে মহাপরিকল্পনাটা আমরা হাতে নিয়েছি, সেই পরিকল্পনাটাই মানুষের মাঝে, সাধারণ জনগণের মাঝে সেই পরিকল্পনাটি বিস্তৃত আকারে তুলে ধরা দরকার। তাহলেই এই যে বিতর্ক, সেই বিতর্কের অবসান হয়তো ঘটবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।